আসসালামু আলাইকুম। কেমন আছো সব ছাত্রছাত্রীরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আচ্ছা, আজ আমি তোমাদের ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। তোমাদের একটা কবিতা বিষয়ে আলোচনা করব। হুম কবিতাটা তোমাদের সিলেবাসের, তোমাদের টেক্সট বই দেখবা 61 পেজ নাম্বার 61, অন কিলিং এ ট্রি। অন কিলিং এ tree, on killing a tree by G.F. Patel. পোয়েট হচ্ছে G.F. প্যাটেল। এই কবিতাটা সম্পর্কে আমরা একটু জানবো। তাহলে ওয়ান কিলিং এ ট্রি, এই কবিতায় আসার আগে আমরা কবি সম্পর্কে একটু জানি। G.F. প্যাটেল ইজ এ রেনাউন্ড ইন্ডিয়ান পোয়েট, মানে খুবই একজন বিখ্যাত ভারতীয় মানে কবি আর কি। আমাদের ভারতীয়রাও ইংরেজিতে লিখে, ঠিক আছে, শুধু বিদেশি ইংল্যান্ডই শুধু ইংরেজির সাহিত্য মানে চর্চা হয় না। আমাদের ইন্ডিয়াতে অনেক স্বনামধন্য অনেক মানে কবি সাহিত্যিক লেখক আছেন, তারাও তোমার ইংরেজি সাহিত্যে যথেষ্ট অবদান মানে রেখেছে। তো এইরকমই একজন আমাদের ইন্ডিয়ান ইংলিশ পোয়েট, ড্রামাটিস্ট G.F. প্যাটেল। তিনি জন্মগ্রহণ করেন 1940-এ ইন মুম্বাই। ঠিক আছে, 1940-এ জন্ম করেন মুম্বাই। G.F. প্যাটেল ইন্ডিয়ান পোয়েট, একজন পোয়েট, ড্রামাটিস্ট, এবং আরো মানে তার পরিচয় হচ্ছে তিনি একজন পেইন্টার, চিত্রকর। তাহলে পোয়েট, ড্রামাটিস্ট, পেইন্টার এন্ড মোরওভার হি ইজ এ মেডিকেল প্র্যাকটিশনার, প্র্যাকটাইজিং ফিজিশিয়ান। তিনি একজন মানে চিকিৎসার বিষয়ে মানে চিকিৎসা ব্যবসাতে রত আছেন। প্র্যাকটাইজিং ফিজিশিয়ান, আর মেডিকেল প্র্যাকটিশনার, ঠিক আছে, একজন চিকিৎসক পেশায়। তো তিনি ইংরেজি সাহিত্যে যথেষ্ট মানে লেখালেখি করেন। তার এরকম একটা কবিতা আমরা পড়বো, ওয়ান কিলিং এ ট্রি। তো G.F. প্যাটেলের একটা কবিতার বই আছে তোমার, কবিতার বই, বইটার মানে নামই হচ্ছে তোমার পোয়েমস। হচ্ছে বইটার নামই হচ্ছে পোয়েমস, ঠিক আছে। টাইটেল অফ দ্য বুক ইজ পোয়েমস। এই বইটা প্রকাশিত হয় তোমার 1996 সালে। এখানে 24 খানা কবিতা আছে, টোটাল 24 পোয়েমস। এই পোয়েমস ইজ এ কম্বিনেশন অফ 24 পোয়েমস, ঠিক আছে। তো এই 24 খানা কবিতার প্রথম কবিতা হচ্ছে ওয়ান কিলিং এ ট্রি। ওয়ান কিলিং এ ট্রি, এই পোয়েমস, এই বই থেকে কবিতাটা নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে কবি সম্পর্কে আমরা জানলাম, তিনি একজন পোয়েট, ড্রামাটিস্ট, পেইন্টার এন্ড মেডিকেল প্র্যাকটিশনার আর প্র্যাকটাইজিং ফিজিশিয়ান। তো এখানে ওয়ান কিলিং এ ট্রি এই কবিতায় মানে আসার আগে আমরা এখানে একটু মানে ইন্ট্রোডাক্টরি নোট হিসাবে একটু বলে রাখি। কবিতাটার ইন্ট্রোডাক্টরি নোট, অ্যাকচুয়ালি দ্য পোয়েট G.F. প্যাটেল has written the poem on killing a tree, making a direct attack against human beings. বলছে মানুষের উপর একটা মানে প্রত্যক্ষ আক্রমণ তিনি করেছেন, কিন্তু এখানে ডিরেক্ট অ্যাটাক না, ইনডিরেক্ট অ্যাটাক। In this poem he has ironically and satirically exposed
human cruelties done to our kind natural environment বলছে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ ন্যাচারাল এনভায়রনমেন্ট প্রকৃতিকে আমরা দয়ালু বলি নেচার ইজ কাইন্ড টু আস কিন্তু আমরা প্রকৃতির প্রতি কিন্তু যথেষ্ট নির্মম ইনহিউম্যান রুথলেস এন্ড ক্রুয়েল তো মানুষ যে প্রকৃতির প্রতি যে ক্রুয়েল ইনহিউম্যান এন্ড মানে রুথলেস সেইটা কিভাবে মানে প্রকৃতিকে মানুষ ধ্বংস করছে বা প্রকৃতির বিনাশ সাধন ঘটাচ্ছে সেইটা কিন্তু এখানে স্যাটারিক্যালি এন্ড আইরনিক্যালি এই দুটো মানে বিষয় একটু বলি স্যাটায়ার কি আর আইরনিক্যালি এন্ড সার্কাস্টিক্যালি সার্কাজম যেটা হচ্ছে আইরনি আর একটা আছে সার্কাজম আইরনি আর সার্কাজম কাকে বলে এগুলা হচ্ছে তোমার মানে আরো উঁচু ক্লাসে গিয়ে জানতে পারবে এক ধরনের মানে অলংকার এগুলা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ তো আইরনিকে আমরা কি বলি এটা ব্যঙ্গ বিদ্রুপ আর কি হ্যাঁ তো ব্যঙ্গ বিদ্রুপ এই যে আইরনি এমন একটা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ এমন এক ধরনের লিটারারি ডিভাইস in which word the opposite of which is indicated is meant একটা বাক্যে যেটা বলা হচ্ছে ঠিক তার উল্টোটা বোঝানো হয় সেটাকে আমরা আইরনি বলি একটা বাক্যে যেটা লেখা হচ্ছে যেটা বলা হচ্ছে ঠিক তার উল্টোটা বোঝানো হয় সেটাকে আইরনি বলি ঠিক আছে তাহলে আইরনি এমন একটা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ লিটারারি ডিভাইস অর ফিগার অফ স্পিচ in which the very opposite of what is stated is intended or meant যেটা বলা হচ্ছে তার অপোজিট উল্টোটা আমরা বোঝাই মিন করি সেটাকে আইরনি বলে একটা एग्जांपल দিচ্ছি তাহলে ক্লিয়ার হবে the operation is successful বলছে অপারেশন সাকসেসফুল but the patient died but the was করে দিলাম the operation was successful but the patient died বলছে অপারেশন সার্থক সফল কিন্তু রোগী মারা গেছে but the patient died এই বাক্যটার মাধ্যমে আমরা কি বোঝাচ্ছি যে অপারেশন সফল হয়েছে রোগী মারা গেছে একটা মানে ওপেনিং মিনিং যদি করি এর লিটারাল মিনিং বাহ্যিক অর্থ কিন্তু অ্যাকচুয়ালি এখানে অপারেশনাল যে অ্যাক্টিভিটি অপারেশনাল যে ওয়ার্ক অপারেশনাল যে কাজটি সেই কাজটির ব্যর্থতাকে আমরা বোঝাচ্ছি এখানে দ্য ফেলিওর অফ দ্য অপারেশনাল টাস্ক হ্যাজ বিন রিভিলড ইন দিস সেন্টেন্স ঠিক আছে তাহলে আইরনিক্যাল একটা টোন কিন্তু এই কবিতার মধ্যে আমরা পাবো এই আইরনিক্যাল টোন আছে আর সার্কাজম ঠিক আছে এটা sarcasm a tone of sarcasm will also be revealed in the poem when we will study the poem তাহলে sarcasm টা কি একটু মানে নোটস দিই sarcasm এটা হচ্ছে তোমার ব্যঙ্গ আর কি এটা হচ্ছে বিদ্রুপ আইরনি এটা বিদ্রুপ এটা হচ্ছে ব্যঙ্গ sarcasm এটা एग्जांपल হচ্ছে এটা এক ধরনের ফিগার অফ স্পিচ মানে লিটারারি ডিভাইস অর ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ইন হুইচ এ direct attack is made against a person in order to excite or inflict pain to the person কোন ব্যক্তির প্রতি সরাসরি একটা আক্রমণ তাকে একটু যন্ত্রণা দেওয়ার জন্য ব্যথা দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য এটা ডাইরেক্ট যখন অ্যাটাক করা হয় তখন আমরা মানে এই সার্কাজমটা ব্যবহার করি একটা एग्जांपल দিই তাহলে ক্লিয়ার হবে সার্কাজম হয়তো বললাম যে his words are worse than his bite বলছে তার কথাবার্তা তার কামড়ের থেকেও খারাপ
his words are worse than his bite, মানে তার কামড়ের চাইতে তার কথারই ধার বেশি। তাহলে এটা আছে সার্কাসম, ঠিক আছে। তাহলে ওই যার যে ব্যক্তির বিষয়ে আমরা এই কথাটা বলছি যে তার কথাবার্তা তার কামড়ের থেকে মানে বেশি ওর্স খারাপ, তখন ওই ব্যক্তির প্রতি একটু আমাদের মানে কন্টেম্প্ট, মানে একটু ঘৃণা বা একটা মানে স্কর্ন বা ওই ব্যক্তিকে একটু রিডিকিউল মানে কৌতূহল করা, ঠিক আছে, এইরকমের একটা ফিলিংস প্রকাশ পাচ্ছে। তো এই ধরনেরও একটা টোন কিন্তু এই কবিতা আমরা পাবো, ঠিক আছে। এই টোন অফ আইরনি এন্ড টোন অফ সার্কাসম, এটা আগে একটু বলে রাখলাম। আইরনিক্যাল টোন এবং মানে টোন অফ সার্কাসম এই কবিতা আছে, এটা একটু মানে ধারণা দেওয়া হলো আর কি, হিন্টস দিলাম। তখন এই কবিতা যদি আমরা মানে দেখি, তাহলে কবিতাটা এর আগের দিন তোমাদের যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি পড়েছিলাম, ওটা সনেট ফর্মে লেখা ছিল। এই ওয়ান কিলিং এ ট্রি এই কবিতাটাই কিন্তু লেখা আছে একটা ফ্রি ভার্সে। ফ্রি ভার্স কাকে বলে? তাহলে ফ্রি ভার্স মানে এখানে ফ্রি ভার্স পোয়েম, এটা হচ্ছে একটা ফ্রি ভার্স poem. It's a fine example. One killing a tree is a fine example of a free verse poem. Now question is, what is free verse poem or what is a free verse? A poem becomes free verse when the poem does not have any particular rhyme scheme or pattern of rhythm. কোন কবিতাকে আমরা ফ্রি ভার্স পোয়েম বলবো যখন সেই কবিতায় কোনো রাইম স্কিম থাকবে না, নির্দিষ্ট কোনো ছন্দ থাকবে না, কোনো রিদিম থাকবে না, ঠিক আছে, তখন সেটাকে আমরা ফ্রি ভার্স বলবো। তাহলে এই কবিতাটা হচ্ছে একটা ফ্রি ভার্স পোয়েম, ফ্রি ভার্সে লেখা। এর মানে যে মানে ভার্স বা মেট্রিক্যাল লাইন সেগুলোর মধ্যে কোনো রকমের নির্দিষ্ট রাইম স্কিম আমরা পাবো না, ঠিক আছে। দ্য পোয়েম ফলোজ দ্য রিদিম অফ ন্যাচারাল স্পিচ, একটা ন্যাচারাল স্পিচ, স্বাভাবিক যে আমরা বক্তব্য দিই, স্বাভাবিক যে কথাবার্তা বলি, সেরকমের একটা ন্যাচারাল স্পিচের মতো করে কবিতাটা লেখা আছে, সেই জন্য এটাকে আমরা বলছি ফ্রি ভার্স। এবার আমরা কবিতায় যাব। কবিতার টাইটেল সম্পর্কে একটু বলি। ওয়ান কিলিং, কিলিং মিন্স এখানে ওয়ান মানে এখানে অ্যাবাউট, ওয়ান মানে অ্যাবাউট সম্বন্ধে, অ্যাবাউট। আর কিলিং মানে হচ্ছে এখানে তোমার ডেস্ট্রয়িং, কিলিং মানে হচ্ছে ডেস্ট্রয়িং। আর ট্রি মানে তো বুঝতে পারছো, ট্রি বলছে একটি গাছের ধ্বংস সম্বন্ধে, তাহলে একটি গাছের ধ্বংস সম্বন্ধে ওয়ান কিলিং এ ট্রি, টাইটেল থেকে আমরা এইটুকুই গেস করতে পারছি। তাহলে এখানে আগের দিন বলেছিলাম the title of any literary art or composition may be compared to the signboard of a shop, just as the signboard indicates the goods or items of the shop, so as the title of any literary art or composition indicates its থিম or সাবজেক্ট ম্যাটার। একটা দোকানের সাইনবোর্ডের সঙ্গে একটা সাহিত্যের মানে শিরোনামের তুলনা করা হয়, ঠিক আছে। দোকানের সাইনবোর্ড যেমন দোকানে কোন কোন আইটেম পাওয়া যাবে, মানে দ্রব্য সামগ্রী পাওয়া যাবে, গুডস এন্ড কমোডিটি, সেগুলো বলে দেয়, সাইনবোর্ড দেখে আমরা বুঝতে পারি। ঠিক একই রকম ভাবে টাইটেল থেকেও কিছুটা সেই মানে সাহিত্য রচনার বিষয়বস্তু সম্পর্কে কিছুটা আইডিয়া করা যায়। তো এখানে ওয়ান কিলিং এ ট্রি, এটার একটা অর্থ যদি আমরা মানে জাস্ট একবার লুকিং, একবার তাকে যদি করি, তাহলে অ্যাবাউট ডেস্ট্রয়িং অফ এ ট্রি, তাহলে একটা গাছের ধ্বংস সম্বন্ধে, তাহলে নিশ্চয়ই এখানে গাছের ধ্বংস সম্বন্ধে কিছু বলা হয়েছে। হ্যাঁ, হাউ টু ডেস্ট্রয় ট্রি, কিভাবে একটা গাছকে ধ্বংস করা যায়, ঠিক আছে। এটা একটা কোয়েশ্চেন আসতে পারে, হাউ টু ডেস্ট্রয় এ ট্রি কমপ্লিটলি, পুরোপুরি একটা গাছকে কিভাবে ধ্বংস করা যায়। তার আগেই বলেছি যে এই মানে কবিতায় এখানে দ্য পোয়েম ডিলস উইথ হিউম্যান ভায়োলেন্স ডান টু দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিমণ্ডলের প্রতি, প্রাকৃতিক পরিবেশের প্রতি মানুষ যে ভায়োলেন্স করে, মানুষ যে ধ্বংসযজ্ঞ মানে করে বা যে ড্যামেজ কাজ চালিয়ে যায়, সেই সম্পর্কে কবিতা কিন্তু মানে বিশদ ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। এবার তোমরা কবিতার লাইনগুলো দেখো, লাইন বাই লাইন আমি একটু মানে প্যারাফ্রেজ আকারে বলার চেষ্টা করছি। এখানে কবিতার প্রথম লাইনে দেখো,
the opening line of the poem. It takes much time to kill a tree. Opening line এ বলছে it takes much time to kill a tree. বলছে একটা গাছকে মানে কিল, হত্যা করা, কিল কেন, ধ্বংস করা, to ruin or destroy completely. তাহলে it take much time, বলছে লং টাইম, অনেক সময় লাগে একটা গাছকে হত্যা করতে, ধ্বংস করতে প্রচুর সময় লাগে। Not a simple jab of the knife. Knife means ছুরি, একটা ধারালো অস্ত্র, a sharp weapon, একটা ধারালো অস্ত্র, ছুরির যে একটা সিম্পল জ্যাব, জ্যাব মিন্স এ শর্ট থ্রাস্ট, থ্রাস্ট, THRUST, থ্রাস্ট, জ্যাব মানে হচ্ছে এখানে থ্রাস্ট অফ এ নাইফ, একটা ছুরির কফ বা একটা ছুরির আঘাত, সেটাকে জ্যাব বলছি, থ্রাস্ট অফ এ নাইফ। তো বলছে যে নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, বলছে একটা ছুরি দিয়ে যদি একবার আঘাত করা যায়, একটা কোপ মারা যায় একটা গাছকে, তাহলে বলছে সেই গাছটা ধ্বংস হবে না বা মারা যাবে না। ইফ ইউ থ্রাস্ট or if you jab a tree with a sharp knife, the tree will not die, the tree will not be destroyed, the tree will not be ruined, because according to the poet it takes more time, it takes a long time to completely destroy tree. It has grown slowly, consuming the earth. It has grown, বলছে ইট বলতে এখানে দ্য ট্রি, গাছকে বোঝানো হচ্ছে। ইট হ্যাজ গ্রাউন স্লোলি, কনজিউমিং দ্য আর্থ। তাহলে এখানে বলছে যে দ্য ট্রি হ্যাজ গ্রোন আপ, দ্য ট্রি হ্যাজ ডেভেলপড, গাছটা বড় হয়েছে, বৃদ্ধি হয়েছে, বাই কনজিউমিং, কনজিউমিং মানে শোষণ করে, এখানে কনজিউমিং মিন্স অ্যাবজর্বিং নিউট্রিয়েন্টস আন্ডার দি আর্থ, পৃথিবীর নিচে যে নিউট্রিয়েন্টস আছে, কিছু পুষ্টি উপাদান আছে, ন্যাচারাল রিসোর্স আছে, সেগুলিকে সে শোষণ করে আস্তে আস্তে, স্লোলি, গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে সে বড় হয়েছে, বড় হয়েছে। রাইজিং আউট অফ ইট, ফিডিং, রাইজিং আউট অফ ইট, রাইজিং আউট অফ ইট মিন্স এটা কামিং আউট ফ্রম দি আর্থ, পৃথিবী মাটির নিচ থেকে সেটা উপরে বেরিয়ে এসেছে, বাইরে বেরিয়ে এসেছে। ফিডিং, ফিডিং মিন্স অ্যাবজর্বিং, শোষণ করে, কনজিউমিং। upon its crust, upon its crust means top layer of the earth, crust means top layer of the earth, crust, CRUST, crust means say top layer of the earth, পৃথিবীর উপরিপৃষ্ঠ, যেটাকে আমরা ভূপৃষ্ঠ বলি, ঠিক আছে, টপ লেয়ার অফ দি আর্থ, সেটাকে বলছে ক্রাস্ট, বলছে আমরা ভূত্বক। তো বলছে এখানে ভূত্বকের উপরে সে বেরিয়ে আসছে গাছটা, মানে মাটির নিচে পুষ্টি রস, নিউট্রিয়েন্টস, ন্যাচারাল রিসোর্স, হ্যাঁ, এগুলিকে সে শোষণ করছে, অবজার্ভ করছে। তারপর বলছে ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, and out of its leprous hide is sprouting leaves. Years of sunlight, বলছে বছরের পর বছর ধরে, হ্যাঁ, দীর্ঘ সময় ধরে সে মানে সূর্যালোক, বাতাস, তারপরে তোমার মানে ভূগর্ভস্থ জল, ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, তারপরে এয়ার, বাতাস, সানলাইট, এগুলিকে সে শোষণ করেছে, শোষণ করে সে বড় হয়েছে, বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি মানে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। and out of its leprous hide, leprous means, leprous মানে হচ্ছে তোমার মানে leprous শব্দটার মানে দেখো নিচে দেওয়া আছে তোমাদের, relating to leprosy, a kind of skin disease, হ্যাঁ, leprous hide, hide means the bark of a tree, এটা গাছের যে ছাল, স্কিন, সেটাকে বার্ক বলা হয়। তো leprous hide মানে সেই leprous hide মানে স্কিন ডিজিজ, সেই গাছের ছালের জন্য মানে লিপ্রোসির রোগ হয়ে গেলে যে স্কিনে যেমন মানে সংক্রমণ দেখা যায়, ঠিক সেই রকমের সংক্রমণ সম্মিলিত একটা গাছের ছাল, হ্যাঁ, আউট অফ ইটস লিপ্রাস হাইড স্প্রাউটিং লিভস। তাহলে গাছের ছালগুলো হয়তো মনে হচ্ছে তোমার
লিপ্রসি কুষ্ঠ রোগীর মতো, কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে স্প্রাউটিং লিভস, কচি কচি মানে সবুজ পাতা বেরোচ্ছে, কচি সবুজ পাতা গজাচ্ছে, হ্যাঁ, স্প্রাউটিং লিভস, সদ্য বের হওয়া পাতা। স্প্রাউটিং মিন্স গ্রোয়িং, বাড়ন্ত, বাড়ন্ত লিভস। সো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, বুঝতে পারছি যে একটা গাছকে মানে ধ্বংস করা অত সহজ কাজ না। To destroy a tree completely is not an easy task. It takes a long time. It takes a long time to kill a tree completely, because the poet means to say that the tree absorbs or consumes nutrients from the underground earth. It absorbs underground water, it absorbs air and sunlight, and gradually grows up and gradually develops and comes out of the crust. তাহলে ভূত্বকের উপরে বেরিয়ে আসছে, এতগুলা পুষ্টি রস শোষণ করছে মাটির তলা থেকে, তোমার ভূগর্ভস্থ জল শোষণ করছে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, তারপরে সূর্যালোক নিচ্ছে, নিয়ে এগুলি সে ব্যবহার করছে ফর ইটস ডেভেলপমেন্টস অফ বডি অ্যান্ড লিভস, এর মানে শরীর পাতার বৃদ্ধির জন্য, বিকাশের জন্য এই জিনিসগুলোকে সে ব্যবহার করছে। তাই বলছে যে ইট ইজ নট অ্যান ইজি টাস্ক টু কিল এ ট্রি কমপ্লিটলি। তারপরে বলছে যে শো হ্যাক অ্যান্ড চফ। হ্যাক মানে হচ্ছে হ্যাক মানে কাটা, একজন উড কাটার যদি এটাকে মানে কাটে যদি এবং টুকরো টুকরো যদি করে, সো হ্যাক অ্যান্ড চপ মানে কাজ বলে এটাকে কাট অ্যান্ড কাট ইনটু পিসেস, কাট অ্যান্ড কাট ইনটু পিসেস, এটাকে কাটো এবং কেটে টুকরো টুকরো করো। বাট দিস অ্যালোন won't do it. Won't means will not. Won't means will not. এখানে দেখো won't, won't এটা মানে হচ্ছে will not। তাহলে এখানে so hack and chop but this alone won't do it। বলছে একটা গাছকে যদি কাটা হয়, কেটে কেটে টুকরো করা হয়, তবুও বলছে যে এটা পুরোপুরি ধ্বংস হবে না, নষ্ট হবে না। হ্যাঁ, not so much pain will do it। বলছে not so much pain will do it, বলছে এটা not so much pain মানে এত বেশি বেদনা, এত বেশি agony, deep agony, not so much pain means deep agony। হ্যাঁ, এটা নট সো মাচ পেন, এত বেশি যন্ত্রণা এটা অত পাবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। দ্য ব্লিডিং বার্ক, বার্ক মানে আগে বললাম, দ্য বার্ক হচ্ছে তোমার গাছের ছাল, স্কিন অফ দ্য ট্রি। সেই গাছের ছালটা কি হবে, উইল বি ব্লিডিং, রক্তাক্ত হবে। মানে রক্তাক্ত মানে কি, মানে এ কাইন্ড অফ সেল উইল কাম আউট, এ কাইন্ড অফ সেল উইল ইমার্জ ফ্রম দ্য বার্ক ইফ দ্য ট্রি ইজ হ্যাকড অ্যান্ড সফট। যদি একটা গাছকে তোমার কাটা হয়, হ্যাঁ, আঘাত করা হয় যদি, তাহলে সেখান থেকে এক ধরনের রস বের হয়। সেটাকেই কবি এখানে বলতে চাইছেন, দ্য বার্ক উইল বি ব্লিডিং, গাছের ছালটা যেন রক্তাক্ত হবে, এক ধরনের রস বের হবে। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। তাই বলছে যে when a tree is cut into pieces it will get cured immediately। তারপরে বলছে যে এটা আবার তাড়াতাড়ি আরোগ্য লাভ করে ফেলবে, আবার সেই ক্ষতস্থান, তার ইনজিওর্ড উন্ডস, সেগুলি আবার সে সেরে যাবে। ঠিক আছে, তাই আরোগ্য লাভ করবে। হিল মিন্স কিওর, আরোগ্য লাভ করা। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, সেই রক্তাক্ত সেই গাছের ছাল সেগুলি আবার বলছে আরোগ্য লাভ করে ফেলবে। ঠিক আছে, তারপরে দেখো এবার এখানে বলতে চাইছে and from close to the ground, and from close to the ground will rise curled green twigs from the bottom of the earth। বলছে close to the ground মানে বলছে মাটির তলা থেকে, মাটির একদম তলা থেকে, from the bottom of the earth, এটা কি হবে, মাটির বটম তলা থেকে আবার সেটা কাম আপ, বেরিয়ে আসবে।
will rise means come up, বেরিয়ে আসা। curled green twigs, curled means হচ্ছে কোকড়ানো, green মানে হচ্ছে greenish সবুজ, তাহলে curly greenish new leaves, সেই গাছটি যখন আরব গোলাপ করবে সেখান থেকে আবার নতুন পাতা মানে গজাবে, সেই নতুন কচি পাতা বেরিয়ে আসবে, সেটাকেই বলছে যে curled green twigs, curled green twigs will automatically come off, ঠিক আছে, আর রাইজ বেরিয়ে আসবে। miniature boughs which if unsacked will expand again। miniature means very small, অতি ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, সেই বাউস মানে শাখা প্রশাখা, একটা গাছ যখন আবার নতুন ভাবে মানে পাতা গজাচ্ছে, ছোট ছোট ডালপালা বেরোচ্ছে, তো সেটাকে যদি মানে মিনিয়েচার বাউস, এটাকে মিনিয়েচার বাউস বলছে, মানে ভেরি স্মল ব্রাঞ্চেস অফ এ ট্রি, ভেরি স্মল ব্রাঞ্চেস অফ এ ট্রি, মানে একটা গাছের অতি ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখা ডালপালা, এগুলি কি হবে, হুইচ ইফ আনসেক্ট উইল এক্সপ্যান্ড এগেন, সেইগুলিকে যদি আবার নিয়ন্ত্রণ না করা হয়, সেইগুলিকে যদি আবার কাটা না হয়, সেগুলিকে যদি আবার রেস্ট্রেইনের মধ্যে না রাখা হয় বা ছেটে না ফেলা হয়, তাহলে বলছে উইল এক্সপ্যান্ড এগেন টু ফর্মার সাইজ। সেই মানে মিনিয়েচার বাউজ অর স্মল ব্রাঞ্চেস অফ ট্রিজ উইল এক্সপ্যান্ড এগেন টু দ্য নর্মাল প্রিভিয়াস সাইজ, আগের যে নর্মাল সাইজ ছিল সেই নর্মাল প্রিভিয়াস সাইজ আবার সেগুলি এক্সপ্যান্ড হবে, প্রসারিত হবে, ঠিক আছে। তাই বলছে একটা গাছকে পুরোপুরি ধ্বংস করা কিন্তু তো সহজ না। টু ফর্মার সাইজ মানে যে প্রিভিয়াস নর্মাল সাইজ, নো না, দ্য রুট ইজ টু বি পুলড আউট, বলছে একটা গাছকে ধ্বংস করা না কখনো মোটেই সম্ভব না। টু ডেস্ট্রয় এ ট্রি কমপ্লিটলি ইজ নট ইজি টাস্ক, নট এট অল, মোটেই না। তাহলে কি করতে হবে, এতক্ষণ মানে গাছকে যে পুরোপুরি ধ্বংস করা সহজ না, তার বিভিন্ন ব্যাখ্যা, তার মানে কজ এখানে আমরা পেলাম। এবার তার মানে ফল কারণটা তিনি দেখাইছেন যে কিভাবে এটাকে, তাহলে হাউ টু মানে কমপ্লিটলি ডেস্ট্রয় ট্রি, একটা গাছকে কিভাবে পুরোপুরি ধ্বংস করা যায়, তার তিনি এবার এখানে কিছু ব্যাখ্যা দিয়েছেন। দ্য রুট ইজ টু বি পুলড আউট, গাছের যে রুট, দ্য ট্রি উইল হ্যাভ টু বি আপরুটেড, পুরোপুরি গাছটাকে উপড়ে ফেলতে হবে, এটা বলছে। দ্য রুট ইজ টু বি পুলড আউট, আপরুটেড, আউট অফ দি অ্যাঙ্করিং আর্থ, আউট অফ দি অ্যাঙ্করিং আর্থ, অ্যাঙ্করিং আর্থটাকে বলা হয় অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্করিং আর্থ বলতে মাটির যে অংশ থেকে, মাটির যে অংশ থেকে গাছ তোমার শক্তি সঞ্চয় করে নিরাপত্তা অর্জন করে, সে অংশটাকে বলা হয়েছে অ্যাঙ্করিং আর্থ, অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্করিং আর্থ, এই অ্যাঙ্করিং আর্থ বলতে আমরা কি বোঝাই, তাহলে অ্যাঙ্করিং আর্থ বলতে আমরা বোঝাচ্ছি গাছের যে অংশ থেকে গাছ শক্তি পায় এবং নিরাপত্তা অর্জন করে, সেই জায়গাটাকে বলছে অ্যাঙ্করিং আর্থ, ঠিক আছে। অ্যাঙ্করিং আর্থ মিন্স দ্য পার্ট অফ দি আর্থ ফ্রম হুইচ এ ট্রি গেটস ইটস স্ট্রেংথ এন্ড সিকিউরিটি, এর শক্তি এবং নিরাপত্তা অর্জন করে সেই জায়গাটাকে আমরা বলছি অ্যাঙ্করিং আর্থ। আর সেই জায়গা থেকে বলছে এ ট্রি উইল হ্যাভ টু বি আপরুটেড, গাছটাকে উপড়ে ফেলতে হবে। পুলড আউট মিন্স উপড়ে ফেলা, আপরুটেড, or pulled out entirely, আচ্ছা পুরোপুরি উপড়ে ফেলতে হবে, জড় সহ, পুরোপুরি উপড়ে ফেলতে হবে জড় সহ, কোনো শিকড় টিকড় কিছু রাখলে চলবে না। pulled out entirely out from the earth cave, out from the earth caves, earth caves বলতে এখানে কি বোঝাচ্ছি আমরা, earth cave, earth cave, cave বলতে আমরা বুঝি গুহা, কিন্তু এখানে গুহা না, গুহা হচ্ছে আর্থ কেভ মানে মাটির গর্ত। তাই এখানে বলতে চাইছে কবি যে একটা গাছকে যখন মাটি থেকে উপড়ে ফেলা হয় তখন সেখানে একটা গর্ত সৃষ্টি হয়, গর্ত তৈরি হয়, সেটা কি বলছে আর্থ কেভ, ঠিক আছে। আর্থ কেভ ইজ ক্রিয়েটেড when a tree is totally uprooted from the underground, ঠিক আছে, মাটির তলা থেকে যখন গাছকে উপড়ে ফেলা হয় তখন বলছে আর্থ কেভ ইজ ক্রিয়েটেড, মাটির মধ্যে একটা গর্ত তৈরি হয়, আর্থ কেভ, ঠিক আছে। তো বলছে যে and the strength of the tree exposed and the
স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, যখন এটাকে মানে আপরুটেড করে ফেলা হলো, তখন সেই গাছের যে যেখান থেকে শক্তি পাচ্ছিল, নিরাপত্তা পাচ্ছিল, সেগুলো কিন্তু এবার মানে অরক্ষিত হয়ে গেল, কিন্তু সেগুলো আনপ্রোটেক্টেড হয়ে গেল। হ্যাঁ, গাছকে শক্তি দেওয়ার, নিরাপত্তা দেওয়ার মতো আর কোনো সোর্স থাকলো না। ঠিক আছে, তাই বলছে এক্সপোজ, সেটা উন্মুক্ত হয়ে গেল, গাছের শক্তি, নিরাপত্তা সব উন্মুক্ত হয়ে গেল। দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রিজ এক্সপোজড, এক্সপোজ মিন রিভিলড, উন্মুক্ত হয়ে যাওয়া, প্রকাশ হয়ে যাওয়া। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, the most sensitive hidden, the most sensitive hidden for years inside the earth, এবং গাছের যে উৎপত্তি স্থল সেটা তখন কি হয়ে যায়, সাদা এবং সিক্ত হয়ে যায়, ভিজা হয়ে যায়। তাই বলছে যে দ্য সোর্স মানে উৎসস্থল, আবাসস্থল, দ্য সোর্স, দ্য হোয়াইট অ্যান্ড ওয়েট, দ্য মোস্ট সেন্সিটিভ, এবং সবচাইতে যেটা স্পর্শকাতর জায়গা গাছের, সবচাইতে যেটা সেন্সিটিভ পার্ট, সেই অংশটা বলছে যেটা হিডেন, লুকানো থাকে, গুপ্ত থাকে মাটির নিচে, ফর ইয়ার্স, দীর্ঘদিন ধরে, ইনসাইড দ্য আর্থ, মাটির নিচে। দেন দ্য ম্যাটার অফ স্কোর্সিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার, তারপর সেই অংশগুলো কি হয়ে যায়, মানে বাতাসে এবং সূর্যালোকে যেন শ্বাসকষ্ট হয়, সেগুলো শুকিয়ে যায়, ঝলসানো সূর্যের আলোয়, স্কোর্সিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার। ব্রাউনিং, ব্রাউনিং সেটা আস্তে আস্তে বাদামি কালার ধারণ করে। ঠিক আছে, ব্রাউনিং, হার্ডেনিং, আস্তে আস্তে শক্ত হয়ে যায় সেটা, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, দুমড়িয়ে মুচড়িয়ে যায়, অ্যান্ড উইদারিং, উইদারিং মিনস ড্রাইং, আস্তে আস্তে শুকিয়ে যায়, অ্যান্ড দেন ইট ইজ ডান, তখনই এটা সম্পূর্ণ হয়। মানে ইট ইজ ডান বলতে দ্য ওয়ার্ক অফ ডিস্ট্রাকশন ইজ কমপ্লিটেড। ঠিক আছে, তাহলে হাউ টু ডেস্ট্রয় এ ট্রি কমপ্লিটলি, এটা আমরা লাস্টের অংশে পাচ্ছি। তাহলে প্রথমে কবি গাছকে ধ্বংস করা কেন মানে কঠিন কাজ, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, তার মানে অনেক যুক্তি কারণ তিনি দেখিয়েছেন, এবং শেষের দিকে তিনি দেখিয়েছেন যে একটা গাছকে পুরোপুরি ধ্বংস করতে হলে কি করতে হবে, সেটাকে পুরোপুরি ধ্বংস করতে হলে একদম পুরোপুরি জড় সহ মাটিতে উপড়ি ফেলতে হবে। ঠিক আছে, উপড়ি ফেললে তার সেই মানে আস্তে আস্তে সে রৌদ্রে বাতাসে শুকিয়ে যাবে। হ্যাঁ, শুকিয়ে যাবে সে, তখন তার সেই শক্তি, নিরাপত্তা কিছুই থাকবে না। সেনসিটিভ পার্ট যেটা গাছে, সেটাও তোমার শুকিয়ে যাবে, মানে আস্তে আস্তে বাদামি রং ধারণ করবে, এবং সেটা শক্ত হয়ে যাবে, দিয়ে সেখান থেকে আর নতুন ভাবে কোনো মানে শাখা প্রশাখা বেরানোর বা গজানোর কোনো সম্ভাবনা থাকবে না, এবং গাছটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এই যে প্যারাফ্রেজ আকারে কবিতাটা আমরা মোটামুটি জানলাম আজকে। হ্যাঁ, আগামী দিন আমরা এই কবিতার উপরে আরো আলোচনা করব, এবং এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আলোচনা করব, এক্সপ্লানেশন টাইপের কিছু আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমি আর বেশি আলোচনা দীর্ঘায়িত করতে চাইছি না। নাও আই উড লাইক টু এন্ড মাই টকিং। এবং তোমরা কবিতাটা বাড়িতে একবার বই দেখে পড়বে। হ্যাঁ, এবং পরের দিন আবার বিস্তারিত আলোচনা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছো সব ছাত্রছাত্রীরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, আজ আমি তোমাদের ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের একটা কবিতা বিষয়ে আলোচনা করব। কবিতাটা তোমাদের সিলেবাসের, তোমাদের টেক্সট বই দেখবা 61 পেজ, পেজ নাম্বার 61, অন কিলিং এ ট্রি, on killing a tree, on killing a tree by G.F. Patel. পোয়েট হচ্ছে G.F. Patel। এই কবিতাটা সম্পর্কে আমরা একটু জানবো। তাহলে ওয়ান কিলিং এ ট্রি, এই কবিতায় আসার আগে আমরা কবি সম্পর্কে একটু জানি। G.F. Patel is a renowned Indian poet, মানে খুবই একজন বিখ্যাত ভারতীয় মানে কবি আর কি। আমাদের ভারতীয়রাও ইংরেজিতে লিখে, ঠিক আছে, শুধু বিদেশে ইংল্যান্ডই শুধু ইংরেজির সাহিত্য মানে চর্চা হয় না, আমাদের ইন্ডিয়াতে অনেক স্বনামধন্য অনেক মানে কবি সাহিত্যিক লেখক আছেন, তারাও তোমার ইংরেজি সাহিত্যে যথেষ্ট অবদান মানে রেখেছেন।
তো এইরকমই একজন আমাদের ইন্ডিয়ান ইংলিশ পোয়েট ড্রামাটিস্ট গিয়েভ প্যাটেল, তিনি জন্মগ্রহণ করেন 1940 ইন মুম্বাই। মুম্বাই, ঠিক আছে, 1940 জন্ম করেন মুম্বাই। গিয়েভ প্যাটেল ইন্ডিয়ান পোয়েট, একজন পোয়েট ড্রামাটিস্ট, এবং আরো মানে তার পরিচয় হচ্ছে তিনি একজন পেইন্টার, চিত্রকর। তাহলে পোয়েট, ড্রামাটিস্ট, পেইন্টার এন্ড মোরওভার হি ইজ এ মেডিকেল প্র্যাকটিশনার, প্র্যাকটাইজিং ফিজিশিয়ান। তিনি একজন মানে চিকিৎসার বিষয়ে মানে চিকিৎসা ব্যবসাতে রত আছেন। প্র্যাকটাইজিং ফিজিশিয়ান আর মেডিকেল প্র্যাকটিশনার, ঠিক আছে, একজন চিকিৎসক পেশায়। তো তিনি ইংরেজি সাহিত্যে যথেষ্ট মানে লেখালেখি করেন। তার এরকম একটা কবিতা আমরা পড়বো, ওয়ান কিলিং এ ট্রি। তো গিয়েভ প্যাটেলের একটা কবিতার বই আছে, তোমার কবিতার বই, বইটার মানে নামই হচ্ছে তোমার পোয়েমস। পোয়েমস হচ্ছে বইটার নামই হচ্ছে পোয়েমস, ঠিক আছে। টাইটেল অফ দ্য বুক ইজ পোয়েমস। এই বইটা প্রকাশিত হয় তোমার 1996 সালে। এখানে 24 খানা কবিতা আছে, টোটাল 24 poems. A poems is a combination of 24 poems, ঠিক আছে। তো এই 24 খানা কবিতার প্রথম কবিতা হচ্ছে ওয়ান কিলিং এ ট্রি। ওয়ান কিলিং এ ট্রি, এই পোয়েমস এই বই থেকে কবিতাটা নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে কবি সম্পর্কে আমরা জানলাম, তিনি একজন পোয়েট, ড্রামাটিস্ট, পেইন্টার এন্ড মেডিকেল প্র্যাকটিশনার আর প্র্যাকটাইজিং ফিজিশিয়ান। তো এখানে ওয়ান কিলিং এ ট্রি এই কবিতায় মানে আসার আগে আমরা এখানে একটু মানে ইন্ট্রোডাক্টরি নোট হিসাবে একটু বলে রাখি। কবিতাটার ইন্ট্রোডাক্টরি নোট, অ্যাকচুয়ালি দ্য পোয়েট গিয়েভ প্যাটেল has written the poem on killing a tree, making a direct attack against human beings. বলছে মানুষের উপর একটা মানে প্রত্যক্ষ আক্রমণ তিনি করেছেন, কিন্তু এখানে ডিরেক্ট অ্যাটাক না, ইনডিরেক্ট অ্যাটাক। In this poem he has ironically and satirically exposed human cruelties done to our kind natural environment. বলছে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রকৃতিকে আমরা দয়ালু বলি, নেচার ইজ কাইন্ড টু আস, কিন্তু আমরা প্রকৃতির প্রতি কিন্তু যথেষ্ট নির্মম, ইনহিউম্যান, রুথলেস এন্ড ক্রুয়েল। তো মানুষ যে প্রকৃতির প্রতি যে ক্রুয়েল, ইনহিউম্যান এন্ড মানে রুথলেস, সেইটা কিভাবে মানে প্রকৃতিকে মানুষ ধ্বংস করছে বা প্রকৃতির বিনাশ সাধন ঘটাচ্ছে, সেইটা কিন্তু এখানে স্যাটারিক্যালি এন্ড আইরনিক্যালি, এই দুটো মানে বিষয় একটু বলি। স্যাটায়ার কি, আইরনিক্যালি এন্ড সার্কাস্টিক্যালি, সার্কাজম যেটা হচ্ছে আইরনি, আইরনি আর একটা আছে সার্কাজম। আইরনি আর সার্কাজম কাকে বলে, এগুলো হচ্ছে তোমার মানে আরো উঁচু ক্লাসে গিয়ে জানতে পারবে, এক ধরনের মানে অলংকার, এগুলো ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। তো আইরনিকে আমরা কি বলি, এটা ব্যঙ্গ বিদ্রুপ আর কি। হ্যাঁ, তো ব্যঙ্গ বিদ্রুপ, এই যে আইরনি এমন একটা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, এমন এক ধরনের লিটারারি ডিভাইস in which word the opposite of which is indicated is meant
একটা বাক্যে যেটা বলা হচ্ছে ঠিক তার উল্টোটা বোঝানো হয়, সেটাকে আমরা আইরনি বলি। একটা বাক্যে যেটা লেখা হচ্ছে, যেটা বলা হচ্ছে, ঠিক তার উল্টোটা বোঝানো হয়, সেটাকে আইরনি বলে। ঠিক আছে? তাহলে আইরনি এমন একটা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, লিটারারি ডিভাইস or figure of speech in which the very opposite of what is stated is intended or meant। যেটা বলা হচ্ছে তার অপোজিট, উল্টোটা আমরা বোঝাই, মিন করি, সেটাকে আইরনি বলে। একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে ক্লিয়ার হবে। The operation is successful। বলছে অপারেশন সাকসেসফুল, but the patient died। but the was করে দিলাম, the operation was successful but the patient died। বলছে অপারেশন সার্থক, সফল, কিন্তু রোগী মারা গেছে, but the patient died। এই বাক্যটার মাধ্যমে আমরা কি বোঝাচ্ছি? যে অপারেশন সফল হয়েছে, রোগী মারা গেছে। একটা মানে ওপেনিং মিনিং যদি করি, এর লিটারাল মিনিং বাহ্যিক অর্থ, কিন্তু অ্যাকচুয়ালি এখানে অপারেশনাল যে অ্যাক্টিভিটি, অপারেশনাল যে ওয়ার্ক, অপারেশনাল যে কাজটি, সেই কাজটির ব্যর্থতাকে আমরা বোঝাচ্ছি এখানে। দ্য ফেলিওর অফ দ্য অপারেশনাল টাস্ক হ্যাজ বিন রিভিলড ইন দিস সেন্টেন্স। ঠিক আছে? তাহলে আইরনিক্যাল একটা টোন কিন্তু এই কবিতার মধ্যে আমরা পাবো। এই আইরনিক্যাল টোন আছে, আর সার্কাজিম, ঠিক আছে, এটা sarcasm, a tone of sarcasm will also be revealed in the poem when we will study the poem। তাহলে সার্কাজিমটা কি একটু একটু মানে নোটস দিই। সার্কাজিম এটা হচ্ছে তোমার ব্যঙ্গ আর কি, এটা হচ্ছে বিদ্রুপ, আইরনি এটা বিদ্রুপ, এটা হচ্ছে ব্যঙ্গ, সার্কাজিম। এটা এক্সাম্পল হচ্ছে, এটা এক ধরনের ফিগার অফ স্পিচ, মানে লিটারারি ডিভাইস অর ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ইন হুইচ a direct attack is made against a person in order to excite or inflict pain to the person। কোন ব্যক্তির প্রতি সরাসরি একটা আক্রমণ, তাকে একটু যন্ত্রণা দেওয়ার জন্য, ব্যথা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, এটা ডিরেক্ট যখন অ্যাটাক করা হয়, তখন আমরা মানে এই সার্কাজিমটা ব্যবহার করি। একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। সার্কাজিম হয়তো বললাম যে his words are worse than his bite। বলছে তার কথাবার্তা তার কামড়ের থেকেও খারাপ। his words are worse than his bite, মানে তার কামড়ের চাইতে তার কথারই ধার বেশি। তাহলে এটা হচ্ছে সার্কাজিম। ঠিক আছে? তাহলে ওই যার যে ব্যক্তির বিষয়ে আমরা এই কথাটা বলছি, যে তার কথাবার্তা তার কামড়ের থেকে মানে বেশি ওর্স, খারাপ, তখন ওই ব্যক্তির প্রতি একটু আমাদের মানে কন্টেম্প্ট, মানে একটু ঘৃণা বা একটা মানে স্কর্ন, বা ওই ব্যক্তিকে একটু রিডিকিউল মানে কৌতূহল করা, ঠিক আছে, এইরকমের একটা ফিলিংস প্রকাশ পাচ্ছে। তো এই ধরনেরও একটা টোন কিন্তু এই কবিতা আমরা পাবো। ঠিক আছে? এই টোন অফ আইরনি এন্ড টোন অফ সার্কাসম, এটা আগে একটু বলে রাখলাম। আইরনিক্যাল টোন এবং মানে টোন অফ সার্কাসম এই কবিতা আছে, এটা একটু মানে ধারণা দেওয়া হলো আর কি, হিন্টস দিলাম। তখন এই কবিতা যদি আমরা মানে দেখি, তাহলে কবিতাটা এর আগের দিন তোমাদের যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি পড়েছিলাম, ওটা সনেট ফর্মে লেখা ছিল। এই ওয়ান কিলিং এ ট্রি এই কবিতাটাই কিন্তু লেখা আছে একটা ফ্রি ভার্সে। ফ্রি ভার্স কাকে বলে? তাহলে ফ্রি ভার্স মানে এখানে ফ্রি ভার্স পোয়েম, এটা হচ্ছে একটা ফ্রি ভার্স পোয়েম। It's a fine example. One killing a tree is a fine example of a free verse poem. Now question is, what is free verse poem or what is a free verse? A poem becomes free verse when
the poem does not have any particular rhyme scheme or pattern of rhythm. কোন কবিতাকে আমরা ফ্রি ভার্স পোয়েম বলবো যখন সেই কবিতায় কোনো রাইম স্কিম থাকবে না, নির্দিষ্ট কোনো ছন্দ থাকবে না, কোনো রিদিম থাকবে না, ঠিক আছে, তখন সেটাকে আমরা ফ্রি ভার্স বলবো। তাহলে এই কবিতাটা হচ্ছে একটা ফ্রি ভার্স পোয়েম, ফ্রি ভার্সে লেখা, এর মানে যে মানে ভার্স বা মেট্রিক্যাল লাইন সেগুলোর মধ্যে কোনো রকমের নির্দিষ্ট রাইম স্কিম আমরা পাবো না, ঠিক আছে। দ্য পোয়েম ফলোজ দ্য রিদিম অফ ন্যাচারাল স্পিচ, একটা ন্যাচারাল স্পিচ, স্বাভাবিক যে আমরা বক্তব্য দিই, স্বাভাবিক যে কথাবার্তা বলি, সেরকম একটা ন্যাচারাল স্পিচের মতো করে কবিতাটা লেখা আছে, সেই জন্য এটাকে আমরা বলছি ফ্রি ভার্স। এবার আমরা কবিতায় যাব। কবিতার টাইটেল সম্পর্কে একটু বলি। ওয়ান কিলিং, কিলিং মিন্স এখানে ওয়ান মানে এখানে অ্যাবাউট, ওয়ান মানে অ্যাবাউট, সম্বন্ধে অ্যাবাউট, আর কিলিং মানে হচ্ছে এখানে তোমার ডেস্ট্রয়িং, ডেস্ট্রয়িং, কিলিং মানে হচ্ছে ডেস্ট্রয়িং, আর ট্রি মানে তো বুঝতে পারছো ট্রি, বলছে একটি গাছের ধ্বংস সম্বন্ধে, তাহলে একটি গাছের ধ্বংস সম্বন্ধে ওয়ান কিলিং এ ট্রি, টাইটেল থেকে আমরা এইটুকু গেস করতে পারছি। তাহলে এখানে আগের দিন বলেছিলাম the title of any literary art or composition may be compared to the signboard of a shop, just as the signboard indicates the goods or items of the shop, so as the title of any literary art or composition indicates its theme or subject matter. একটা দোকানের সাইনবোর্ডের সঙ্গে একটা সাহিত্যের মানে শিরোনামের তুলনা করা হয়, ঠিক আছে। দোকানের সাইনবোর্ড যেমন দোকানে কোন কোন আইটেম পাওয়া যাবে, মানে দ্রব্য সামগ্রী পাওয়া যাবে, গুডস এন্ড কমোডিটি, সেগুলো বলে দেয়, সাইনবোর্ড দেখে আমরা বুঝতে পারি। ঠিক একই রকম ভাবে টাইটেল থেকেও কিছুটা সেই মানে সাহিত্য রচনার বিষয়বস্তু সম্পর্কে কিছুটা আইডিয়া করা যায়। তো এখানে ওয়ান কিলিং এ ট্রি, এটার একটা অর্থ যদি আমরা মানে জাস্ট একবার লুকিং, একবার তাকে যদি করি, তাহলে অ্যাবাউট ডেস্ট্রয়িং অফ এ ট্রি, তাহলে একটা গাছের ধ্বংস সম্বন্ধে, তাহলে নিশ্চয়ই এখানে গাছের ধ্বংস সম্বন্ধে কিছু বলা হয়েছে। হ্যাঁ, হাউ টু ডেস্ট্রয় ট্রি, কিভাবে একটা গাছকে ধ্বংস করা যায়, ঠিক আছে। এটা একটা কোয়েশ্চেন আসতে পারে, হাউ টু ডেস্ট্রয় এ ট্রি কমপ্লিটলি, পুরোপুরি একটা গাছকে কিভাবে ধ্বংস করা যায়। তার আগেই বলেছি যে এই মানে কবিতায় এখানে দ্য পোয়েম ডিলস উইথ হিউম্যান ভায়োলেন্স ডান টু দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিমণ্ডলের প্রতি, প্রাকৃতিক পরিবেশের প্রতি মানুষ যে ভায়োলেন্স করে, মানুষ যে ধ্বংসযজ্ঞ মানে করে বা যে ড্যামেজ কাজ চালিয়ে যায়, সেই সম্পর্কে কবিতা কিন্তু মানে বিশদ ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। এবার তোমরা কবিতার লাইনগুলো দেখো, লাইন বাই লাইন আমি একটু মানে প্যারাফ্রেজ আকারে বলার চেষ্টা করছি। তো এখানে কবিতার প্রথম লাইনে দেখো, the opening line of the poem, it takes much time to kill a tree. Opening line এ বলছে it takes much time to kill a tree, বলছে একটা গাছকে মানে কিল, হত্যা করা, কিল কেন ধ্বংস করা, to ruin or destroy completely, তাহলে it take much time, বলছে লং টাইম, অনেক সময় লাগে একটা গাছকে হত্যা করতে, ধ্বংস করতে প্রচুর সময় লাগে। not a simple jab of the knife, knife means ছুরি, একটা ধারালো অস্ত্র, a sharp weapon, একটা ধারালো অস্ত্র, ছুরির যে একটা সিম্পল জ্যাব, জ্যাব means a short thrust, thrust, T-H-R-U-S-T, thrust, জ্যাব মানে হচ্ছে এখানে thrust of a knife, একটা ছুরির কোফ বা একটা ছুরির আঘাত, সেটাকে জ্যাব বলছি, thrust of a knife। তো বলছে যে not a simple jab of the knife will do it, বলছে একটা ছুরি দিয়ে যদি একবার আঘাত করা যায়, একটা কোপ মারা যায় একটা গাছকে, তাহলে বলছে সেই গাছটা ধ্বংস হবে না বা মারা যাবে না। if you thrust or if you jab a tree with a sharp knife, the tree will not die, the tree will not be destroyed, the tree will not be ruined, because according to the poet it takes more time, it takes a long time to completely destroy tree,
it has grown slowly consuming the earth. It has grown বলছে ইট বলতে এখানে দ্য ট্রি গাছকে বোঝানো হচ্ছে। It has grown slowly consuming the earth। তাহলে এখানে বলছে যে the tree has grown up, the tree has developed, গাছটা বড় হয়েছে, বৃদ্ধি হয়েছে by consuming, consuming মানে শোষণ করে, এখানে consuming means absorbing nutrients under the earth। পৃথিবীর নিচে যে নিউট্রিয়েন্টস আছে, কিছু পুষ্টি উপাদান আছে, ন্যাচারাল রিসোর্স আছে, সেইগুলিকে সে শোষণ করে আস্তে আস্তে স্লোলি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সে বড় হয়েছে, বড় হয়েছে। রাইজিং আউট অফ ইট, ফিডিং, রাইজিং আউট অফ ইট, রাইজিং আউট অফ ইট মিন্স এটা কামিং আউট ফ্রম দি আর্থ, পৃথিবী মাটির নিচ থেকে সেটা উপরে বেরিয়ে এসেছে, বাইরে বেরিয়ে এসেছে। ফিডিং, ফিডিং মিন্স অ্যাবজর্বিং, শোষণ করে, কনজিউমিং। upon its crust, upon its crust means top layer of the earth, crust means top layer of the earth, crust, crust, crust means to say top layer of the earth, পৃথিবীর উপরিপৃষ্ঠ যেটাকে আমরা ভূপৃষ্ঠ বলি, ঠিক আছে। টপ লেয়ার অফ দি আর্থ সেটাকে বলছে ক্রাস্ট, বলছে মানে ভূত্বক। তো বলছে এখানে ভূত্বকের উপরে সে বেরিয়ে আসছে গাছটা, মানে মাটির নিচে পুষ্টি রস, নিউট্রিয়েন্টস, ন্যাচারাল রিসোর্স, হ্যাঁ, এগুলিকে সে শোষণ করছে, অ্যাবজর্ব করছে। তারপর বলছে ইয়ার্ডস অফ সানলাইট, এয়ার, ওয়াটার and out of its leprous hide is sprouting leaves. Yards of sunlight বলছে বছরের পর বছর ধরে, হ্যাঁ, দীর্ঘ সময় ধরে সে মানে সূর্যালোক, বাতাস, তারপরে তোমার মানে ভূগর্ভস্থ জল, ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার, তারপরে এয়ার, বাতাস, সানলাইট, এগুলিকে সে শোষণ করেছে, শোষণ করে সে বড় হয়েছে, বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি মানে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। and out of its leprous hide, leprous means, leprous মানে হচ্ছে তোমার মানে leprous শব্দটার মানে দেখো নিচে দেওয়া আছে তোমাদের, relating to leprosy, a kind of skin disease। হ্যাঁ, leprous hide, hide means the bark of a tree, এটা গাছের যে ছাল, স্কিন, সেটাকে বার্ক বলা হয়। তো leprous hide মানে সেই leprous hide মানে স্কিন ডিজিজ, সেই গাছের ছালের জন্য মানে লিপ্রোসির রোগ হয়ে গেলে যে স্কিনে যেমন মানে সংক্রমণ দেখা যায়, ঠিক সেই রকমের সংক্রমণ সম্মিলিত একটা গাছের ছাল, হ্যাঁ। আউট অফ ইটস লিপ্রাস হাইড স্প্রাউটিং লিভস, তাহলে গাছের ছালগুলো হয়তো মনে হচ্ছে তোমার লিপ্রসি কুষ্ঠ রোগীর মতো, কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে স্প্রাউটিং লিভস, কচি কচি মানে সবুজ পাতা বের হচ্ছে, কচি সবুজ পাতা গজাচ্ছে, হ্যাঁ, স্প্রাউটিং লিভস, সদ্য বের হওয়া পাতা। স্প্রাউটিং মিন্স গ্রোয়িং, বাড়ন্ত, বাড়ন্ত লিভস। সো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, বুঝতে পারছি যে একটা গাছকে মানে ধ্বংস করা অত সহজ কাজ না। টু ডেস্ট্রয় এ ট্রি কমপ্লিটলি ইজ নট অ্যান ইজি টাস্ক, ইট টেক্স এ লং টাইম। It takes a long time to kill a tree completely, because the poet means to say that the tree absorbs or consumes nutrients from the underground earth. It absorbs underground water, it absorbs air and sunlight, and gradually grows up and gradually develops and comes out of the crust। তাহলে ভূত্বকের উপরে বেরিয়ে আসছে, এতগুলা পুষ্টি রস শোষণ করছে মাটির তলা থেকে, তোমার ভূগর্ভস্থ জল শোষণ করছে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, তারপরে সূর্যালোক নিচ্ছে, নিয়ে এগুলি সে ব্যবহার করছে ফর ইটস ডেভেলপমেন্টস অফ বডি অ্যান্ড লিভস, এর মানে শরীর পাতার বৃদ্ধির জন্য, বিকাশের জন্য এই জিনিসগুলোকে সে ব্যবহার করছে। তাই বলছে যে ইট ইজ নট অ্যান ইজি টাস্ক টু কিল এ ট্রি কমপ্লিটলি। তারপরে বলছে যে শো হ্যাক অ্যান্ড চফ, হ্যাক মানে হচ্ছে হ্যাক মানে কাটা, একজন উড কাটার
যদি এটাকে মানে কাটে যদি এবং টুকরো টুকরো যদি করে, সো হ্যাক অ্যান্ড চপ মানে কাজ বলে এটাকে কাট অ্যান্ড কাট ইনটু পিসেস, কাট অ্যান্ড কাট ইনটু পিসেস, এটাকে কাটো এবং কেটে টুকরো টুকরো করো, বাট দিস অ্যালোন won't do it. Won't means will not. Won't means will not. এখানে দেখো won't, won't এটা মানে হচ্ছে will not। তাহলে এখানে so hack and chop but this alone won't do it, বলছে একটা গাছকে যদি কাটা হয়, কেটে কেটে টুকরো করা হয়, তবুও বলছে যে এটা পুরোপুরি ধ্বংস হবে না, নষ্ট হবে না। হ্যাঁ, not so much pain will do it, বলছে not so much pain will do it, বলছে এটা not so much pain মানে এত বেশি বেদনা, এত বেশি agony, deep agony, not so much pain means deep agony। হ্যাঁ, এটা not so much pain এত বেশি যন্ত্রণা এটা অত পাবে না। the bleeding bark will heal, the bleeding bark, bark মানে আগে বললাম, the bark হচ্ছে তোমার গাছের ছাল, স্কিন অফ দ্য ট্রি, সেই গাছের ছালটা কি হবে, will be bleeding, রক্তাক্ত হবে। মানে রক্তাক্ত মানে কি, মানে a kind of cell will come out, a kind of cell will emerge from the bark if the tree is hacked and soft। যদি একটা গাছকে তোমার কাটা হয়, হ্যাঁ, আঘাত করা হয় যদি, তাহলে সেখান থেকে এক ধরনের রস বের হয়, সেটাকেই কবি এখানে বলতে চাইছেন দা bark will be bleeding, গাছের ছালটা যেন রক্তাক্ত হবে, এক ধরনের রস বের হবে। দা bleeding bark will heal, তাই বলছে যে when a tree is cut into pieces it will get cured immediately। তারপরে বলছে যে এটা আবার তাড়াতাড়ি আরোগ্য লাভ করে ফেলবে, আবার সেই ক্ষতস্থান, তার ইনজিওর্ড উন্ডস, সেগুলি আবার সে সেরে যাবে। ঠিক আছে, তাই আরোগ্য লাভ করবে, হিল মিন্স কিওর, আরোগ্য লাভ করা। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, সেই রক্তাক্ত সেই গাছের ছাল সেগুলি আবার বলছে আরোগ্য লাভ করে ফেলবে। ঠিক আছে, তারপরে দেখো এবার এখানে বলতে চাইছে and from close to the ground, and from close to the ground will rise curled green twigs from the bottom of the earth। বলছে close to the ground মানে বলছে মাটির তলা থেকে, মাটির একদম তলা থেকে, from the bottom of the earth, এটা কি হবে, মাটির বটম তলা থেকে আবার সেটা কাম আপ, বেরিয়ে আসবে। will rise means কাম আপ, বেরিয়ে আসা। curled green twigs, curled means হচ্ছে কোকড়ানো, green মানে হচ্ছে greenish সবুজ, তাহলে curly greenish new leaves, সেই গাছটি যখন আরোগ্য লাভ করবে সেখান থেকে আবার নতুন পাতা মানে গজাবে, সেই নতুন কচি পাতা বেরিয়ে আসবে, সেটাকেই বলছে যে curled green twigs will automatically come off। ঠিক আছে, আর রাইজ বেরিয়ে আসবে। miniature boughs which if unchecked will expand again। miniature means very small, অতি ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, সেই বাউস মানে শাখা প্রশাখা। একটা গাছ যখন আবার নতুন ভাবে মানে পাতা গজাচ্ছে, ছোট ছোট ডালপালা বেরোচ্ছে, তো সেটাকে যদি মানে মিনিয়েচার বাউস, এটাকে মিনিয়েচার বাউস বলছে, মানে ভেরি স্মল ব্রাঞ্চেস অফ এ ট্রি, ভেরি স্মল ব্রাঞ্চেস অফ এ ট্রি, মানে একটা গাছের অতি ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখা ডালপালা, এগুলি কি হবে, which if unchecked will expand again, সেইগুলিকে যদি আবার নিয়ন্ত্রণ না করা হয়, সেগুলিকে যদি আবার কাটা না হয়, সেগুলিকে যদি আবার রেস্ট্রেইন্ড এর মধ্যে না রাখা হয় বা ছেটে না ফেলা হয়, তাহলে বলছে উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ। সেই মানে মিনিয়েচার বাউজ অর স্মল ব্রাঞ্চেস অফ ট্রিজ উইল এক্সপ্যান্ড এগেইন টু দ্য নর্মাল প্রিভিয়াস সাইজ। আগের যে নর্মাল সাইজ ছিল
সেই নর্মাল প্রিভিয়াস সাইজ আবার সেগুলি এক্সপ্যান্ড হবে, প্রসারিত হবে। ঠিক আছে, তাই বলছে একটা গাছকে পুরোপুরি ধ্বংস করা কিন্তু তো সহজ না। টু ফর্মার সাইজ মানে যে প্রিভিয়াস নর্মাল সাইজ, নো না, দ্য রুট ইজ টু বি পুলড আউট। বলছে একটা গাছকে ধ্বংস করা না কখনো মোটেই সম্ভব না। টু ডেস্ট্রয় এ ট্রি কমপ্লিটলি ইজ নট ইজি টাস্ক, নট এট অল, মোটেই না। তাহলে কি করতে হবে? এতক্ষণ মানে গাছকে যে পুরোপুরি ধ্বংস করা সহজ না, তার বিভিন্ন ব্যাখ্যা, তার মানে কজ এখানে আমরা পেলাম। এবার তার মানে ফল কারণটা তিনি দেখিয়েছেন যে কিভাবে এটাকে, তাহলে হাউ টু মানে কমপ্লিটলি ডেস্ট্রয় ট্রি, একটা গাছকে কিভাবে পুরোপুরি ধ্বংস করা যায়, তার তিনি এবার এখানে কিছু ব্যাখ্যা দিয়েছেন। দ্য রুট ইজ টু বি পুলড আউট, গাছের যে রুট, দ্য ট্রি উইল হ্যাভ টু বি আপরুটেড, পুরোপুরি গাছটাকে উপড়ে ফেলতে হবে, এটা বলছে। দ্য রুট ইজ টু বি পুলড আউট, আপরুটেড, আউট অফ দি অ্যাঙ্করিং আর্থ, আউট অফ দি অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্করিং আর্থ কাকে বলা হয়? অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্করিং আর্থ বলতে মাটির যে অংশ থেকে, মাটির যে অংশ থেকে গাছ তোমার শক্তি সঞ্চয় করে, নিরাপত্তা অর্জন করে, সে অংশটাকে বলা হয়েছে অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্করিং আর্থ। এই অ্যাঙ্করিং আর্থ বলতে আমরা কি বোঝাই? তাহলে অ্যাঙ্করিং আর্থ বলতে আমরা বোঝাচ্ছি গাছের যে অংশ থেকে গাছ শক্তি পায় এবং নিরাপত্তা অর্জন করে, সেই জায়গাটাকে বলছে অ্যাঙ্করিং আর্থ। ঠিক আছে, অ্যাঙ্করিং আর্থ মিন্স দ্য পার্ট অফ দি আর্থ ফ্রম হুইচ এ ট্রি গেটস ইটস স্ট্রেংথ অ্যান্ড সিকিউরিটি, এর শক্তি এবং নিরাপত্তা অর্জন করে সেই জায়গাটাকে আমরা বলছি অ্যাঙ্করিং আর্থ। আর সেই জায়গা থেকে বলছে এ ট্রি উইল হ্যাভ টু বি আপরুটেড, গাছটাকে উপড়ে ফেলতে হবে। পুলড আউট মিন্স উপড়ে ফেলা, আপরুটেড। or pulled out entirely, আচ্ছা পুরোপুরি উপড়ে ফেলতে হবে, জড় সহ, পুরোপুরি উপড়ে ফেলতে হবে জড় সহ, কোনো শিকড় টিকড় কিছু রাখলে চলবে না। pulled out entirely out from the earth cave, out from the earth caves। earth caves বলতে এখানে কি বোঝাচ্ছি আমরা? earth cave, earth cave, cave বলতে আমরা বুঝি গুহা, কিন্তু এখানে গুহা না, গুহা হচ্ছে আর্থ কেভ মানে মাটির গর্ত। তাই এখানে বলতে চাইছে কবি যে একটা গাছকে যখন মাটি থেকে উপড়ে ফেলা হয় তখন সেখানে একটা গর্ত সৃষ্টি হয়, গর্ত তৈরি হয়, সেটা কি বলছে? আর্থ কেভ। ঠিক আছে, আর্থ কেভ ইজ ক্রিয়েটেড when a tree is totally uprooted from the underground। ঠিক আছে, মাটির তলা থেকে যখন গাছকে উপড়ে ফেলা হয় তখন বলছে আর্থ কেভ ইজ ক্রিয়েটেড, মাটির মধ্যে একটা গর্ত তৈরি হয়, আর্থ কেভ। ঠিক আছে, তো বলছে যে and the strength of the tree exposed, and the strength of the tree exposed, যখন এটাকে মানে আপরুটেড করে ফেলা হলো তখন সেই গাছের যে যেখান থেকে শক্তি পাচ্ছিল, নিরাপত্তা পাচ্ছিল, সেগুলো কিন্তু এবার মানে অরক্ষিত হয়ে গেল, কিন্তু সেগুলো আনপ্রোটেক্টেড হয়ে গেল। হ্যাঁ, গাছকে শক্তি দেওয়া, নিরাপত্তা দেওয়ার মতো আর কোনো সোর্স থাকলো না। ঠিক আছে, তাই বলছে এক্সপোজ, সেটা উন্মুক্ত হয়ে গেল, গাছের শক্তি নিরাপত্তা সব উন্মুক্ত হয়ে গেল। দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রিজ এক্সপোজড, এক্সপোজড মিন রিভিলড, উন্মুক্ত হয়ে যাওয়া, প্রকাশ হয়ে যাওয়া। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন, দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। এবং গাছের যে উৎপত্তি স্থল সেটা তখন কি হয়ে যায়? সাদা এবং সিক্ত হয়ে যায়, ভিজা হয়ে যায়। তাই বলছে যে দ্য সোর্স মানে উৎসস্থল, আবাসস্থল, দ্য সোর্স, দ্য হোয়াইট অ্যান্ড ওয়েট, দ্য মোস্ট সেন্সিটিভ, এবং সবচাইতে যেটা স্পর্শকাতর জায়গা গাছের, সবচাইতে যেটা সেন্সিটিভ পার্ট, সেই অংশটা বলছে যেটা হিডেন, লুকানো থাকে, গুপ্ত থাকে মাটির নিচে, ফর ইয়ার্স, দীর্ঘদিন ধরে, ইনসাইড দ্য আর্থ, মাটির নিচে। দেন দ্য ম্যাটার অফ স্কোর্সিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার, তারপর সেই অংশগুলো কি হয়ে যায়? মানে বাতাসে এবং সূর্যালোকে যেন শ্বাসকষ্ট হয়, সেগুলো শুকিয়ে যায়, ঝলসানো সূর্যের উদয়, স্কোর্সিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার। ব্রাউনিং, ব্রাউনিং সেটা আস্তে আস্তে বাদামি কালার ধারণ করে। ঠিক আছে, ব্রাউনিং। হার্ডেনিং, আস্তে আস্তে শক্ত হয়ে যায় সেটা, ব্রাউনিং, হার্ডেনিং। টুইস্টিং, দুমড়িয়ে মুচড়িয়ে যায়,
and withering means drying, আস্তে আস্তে শুকিয়ে যায়, and then it is done, তখনই এটা সম্পূর্ণ হয়। মানে it is done বলতে the work of destruction is completed। ঠিক আছে, তাহলে how to destroy a tree completely এটা আমরা লাস্টের অংশে পাচ্ছি। তাহলে প্রথমে কবি গাছকে ধ্বংস করা কেন মানে কঠিন কাজ, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, তার মানে অনেক যুক্তি কারণ তিনি দেখিয়েছেন, এবং শেষের দিকে তিনি দেখিয়েছেন যে একটা গাছকে পুরোপুরি ধ্বংস করতে হলে কি করতে হবে, সেটাকে পুরোপুরি ধ্বংস করতে হলে একদম পুরোপুরি জড় সহ মাটিতে উপড়ি ফেলতে হবে। ঠিক আছে, উপড়ি ফেললে তার সেই মানে আস্তে আস্তে সে রৌদ্রে বাতাসে শুকিয়ে যাবে, হ্যাঁ শুকিয়ে যাবে সে, তখন তার সেই শক্তি নিরাপত্তা কিছুই থাকবে না, সেনসিটিভ পার্ট যেটা গাছের সেটাও তোমার শুকিয়ে যাবে, মানে আস্তে আস্তে বাদামি রং ধারণ করবে এবং সেটা শক্ত হয়ে যাবে, দিয়ে সেখান থেকে আর নতুন ভাবে কোনো মানে শাখা প্রশাখা বেরানোর বা গজানোর কোনো সম্ভাবনা থাকবে না এবং গাছটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এই যে প্যারাফ্রেজ আকারে কবিতাটা আমরা মোটামুটি জানলাম আজকে। হ্যাঁ, আগামী দিন আমরা এই কবিতার উপরে আরো আলোচনা করব এবং এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আলোচনা করব, এক্সপ্লানেশন টাইপের কিছু আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমি আর বেশি আলোচনা দীর্ঘায়িত করতে চাইছি না। নাও আই উড লাইক টু এন্ড মাই টকিং। এবং তোমরা কবিতাটা বাড়িতে একবার বই দেখে পড়বে, হ্যাঁ, এবং পরের দিন আবার বিস্তারিত আলোচনা করবো।